একটা সুন্দর সকালের সূচনা। সকাল ৬টা কি ৬:৩০টার ঘরে ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বইয়ে যাচ্ছে দক্ষিণ জানালা দিয়ে। কে যেন দক্ষিণ জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল, নাকি গভীর রাতের ফোনালাপ শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে, জানে না মায়া। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়ের আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক তেমনই দক্ষিণ হাওয়ার ফুরফুরে বাতাস শরীরে আরাম তুলছে। মায়া সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হাওয়া থেকে উপুড় হয়ে শুল, বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্ত করতে পারবে না ভেবেও আরামের ঘুমটা শান্তিমতো দিতে পারছে না সে। বাড়ির ভেতর থেকে ভেসে আসা তীব্র হইচয়ে আর কলরবের আওয়াজে বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউড স্পিকার হয়ে কথা বলছে। মায়ার তো এমনটাই মনে হলো। থেকে থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগমের চেঁচামেচির ডাক শুনতে পাচ্ছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে হয়তো কোনো কাজে, কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কী কাজ পড়ল চাচির? জানে না মায়া। সাবিনা বেগমের চেঁচামেচির ডাকাডাকির শব্দ মায়ের কান অব্দি পৌঁছালেও জুই বিন্দাস ঘুমাচ্ছে এখনো। ওর কোনো সারা শব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোনালাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত ৩ মাস ধরে এত কথা বলে, কার সাথে প্রেম করে বেড়ায়, লোকটা কে। তবে মায়ার জানা মতে যতটুকু বুঝতে পেরেছে, জুই হয়তো খানবাড়ির কারোর সাথে প্রেম জমিয়েছে। খুব সম্ভবত রিদ খানের ছোট ভাই রাদিফের সঙ্গে জুইয়ের প্রেম। ফোন নম্বর অন্তত রাদিফ লাভ নামেই সেভ করা। মায়া সেই থেকেই এইটুকু বুঝেছে। বাইরে থেকে ভেসে আসা তীব্র ভস ভস আওয়াজে মায়ার নাক মুখ কুচকে বালিশের ভেতরে আরও মুখটা চেপে রাখল। আরামের ঘুমটা হারাম হয়ে যাওয়ায় বিরক্ত হতে গিয়েও হলো না কিছু একটা ভেবে, বরং চট করে মায়ার মাথায় আসলো আজ ওর বড় বোন মুক্তার গায়ে হলুদ। সেজন্য বাসায় মেহমান থেকে শুরু করে ডেকোরেশনের মানুষ ভরপুর। এজন্যই তো এত সকাল সকাল হই হুল্লোড় চেঁচামেচির শব্দ ভেসে আসছে। মায়া ঘুমের রেশ কাটাতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণ জানালাটার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাইরে। মায়া চোখ আউড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার দিকে তাকালো। বাতাসের তোপে ফুরফুর করে নড়ে গাছের পাতা, সেই সাথে ছোট ছোট আম ফলের ঝুল। মায়া আস্তে করে মাথাটা বালিশের উপর রেখে অলস ভঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ের কাছে। মনের মধ্যে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ের মনে হচ্ছে আজ মায়ের সঙ্গে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ের জন্য শুভ কিংবা অশুভে পরিণত হবে। হয় আজকে মায়ের জীবনে বেস্ট কিছু ঘটবে, নয়তো একেবারে অনেক খারাপ কিছু ঘটবে। যাই ঘটুক না কেন, মায়ের মনে হচ্ছে আজকের দিনটি মায়ের জীবনের বাকি দিনগুলোর মতো হবে না, একদম ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহই জানে এবার কি হয়। মায়া মনে মনে দোয়া করল যাতে খারাপ কিছু না ঘটে মায়ের সাথে। আজকে মায়ের বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজ যদি মায়ের জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে। মায়া চায় না ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট হোক। তাই মায়া নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করল মনে মনে। তারপর অলস ভঙ্গিতে ঘাড় ঘুরে তাকালো পাশের বালিশে সজ্জায়িত ঘুমন্ত জুইয়ের দিকে। সে মায়ের দিকে মুখ ফিরে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রুমে বোমা মারলেও মনে হয় জুইয়ের ঘুম ভাঙবে না। সারা রাতের অঘুমের ঘুম দিয়েছে জুই। আবারও সেই একই ভস ভস আওয়াজটা তীব্রভাবে কানে লাগতেই মায়া অলসতা ঝেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসল। হামি তুলতে তুলতে জুইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুই ফোনের চার্জ শেষ করে ফেলেছে, আর মাত্র 2% আছে শেষে। মায়া ফোনের চার্জ নিয়ে মাথা ঘামালো না, বরং মায়ের নিখোঁজ স্বামী কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করতে লাগলো। অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশায় ভুগল মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখল। লোকটা মায়াকে কখনো কল দেয় না, আবার মায়ের কল রিসিভও করে না সে। এত কিসের রাগ মায়ার উপর লোকটার, সেটাই বোঝে না ও। এমন তো না যে লোকটা মায়াকে অপছন্দ করে, বরং মায়া 2 দিনের ফোনালাপে খুব বুঝতে পেরেছে লোকটাও মায়াকে মনে রেখেছে, এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দও করে। কথাবার্তায় তো তাই মনে হয়েছে মায়ার। মায়ার নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড়া ভেঙে খাট থেকে পা নামিয়ে বসল বিছানার কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো 2 হাতে পেঁচাতে পেঁচাতে খোপা করল। বিছানার পাশ থেকে গায়ের সুতির ওড়নাটা কাঁধের দুপাশে ঝুলিয়ে ঘরের স্যান্ডেলগুলো পায়ে পড়ল। তারপর ওয়াশরুমের কাজ সেরে হাতের ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে বসার ঘরে ঢুকতেই চোখে পড়ল এলাহি কাণ্ড।
মায়ের দুই ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেরাও মায়ের বাবা চাচার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ের ফুফাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশনের মালামালের কাজ দেখছে। শফিকুল ইসলাম বাজারের লিস্ট বানাচ্ছে ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে। ঘরে বাইরে সারা বাড়িতে ডেকোরেশনের কাজ করা হচ্ছে। মায়া উকি মেরে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো রান্নাঘরে মা চাচির সাথে দুই ফুপিও হাতে হাতে কাজ করছে। তখনকার ভস ভস আওয়াজটার উৎস খুঁজে পেতেই মায়া দেখলো ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ড করছেন, আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, আর সঙ্গে 3টা কাজের মহিলা নিয়ে। মায়ের মাকে দেখা গেল নকশি পিঠা বানাতে। ছোট চাচি সেই পিঠার শিরায় ডুবিয়ে বড় থালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়ের হাতের ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ের ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখে বলল, তুই উঠেছিস? সেই কখন থেকে ডাকছি তোদের। জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যে করে বলল, জুই সারা রাত পড়াশোনা করেছে চাচি, তাই এখন ঘুমাচ্ছে, 10টার আগে উঠবে না। সামনে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা, এজন্য পড়াশোনার চাপ বেশি। ওকে এখন ডেকো না। মায়ের কথা সাবিনা বেগম বিশ্বাস করল। মাঝ থেকে মায়ের বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা জুই ঘুমাচ্ছে ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে নতুন একটা জামা পরে নে। অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর। ওদেরকেও বিয়ের দাওয়াত দেওয়া হয়েছে, তাই একটু সুন্দর মতো সাজগোজ করে থাকবি, কেমন? ফুপির কথায় মায়ের হাত থামে দাঁত মাজা থেকে। কপাল কুচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলে, কেন ফুপি, চেয়ারম্যান বাড়ির মানুষ আসলে আমি সাজবো কেন? মায়ের কথায় জাহানারা বেগম কিছু বলার আগেই মায়ের মা রেহেনা বেগম ধমক দিয়ে মায়াকে বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস কেন? তোকে যা বলেছে তাই কর। এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনি সেজেগুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে যেদিক থেকে এসেছিল সেই দিকেই পুনরায় হাঁটা ধরল। মায়ের সুন্দর দিনটা মাটি হয়ে গেল সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে। আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ার। মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করল না, কারণ মায়া এখন সাজবে, আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে, তাই এখন আর সাজল না। মায়াকে সাজতে না দেখে রেহেনা বেগম ধমক দিতে গিয়েও আবার দিলেন না। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনি অনেক সুন্দর, সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতো সুন্দর লাগছে বলে তিনি আর কথা বাড়ালেন না, বরং চুপ থাকলেন। মায়া নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পেছন পেছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠল, খেয়ে দিয়ে মুক্তাকে নিয়ে বসল। ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানদের সংখ্যা আরও বাড়ল। মায়ের নানু বাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণ আগে। ওনারা রাতে ট্রেনে উঠেছে আর সকালে এসে পৌঁছালো আশুগঞ্জ। হইচই করে পুরো বিয়ে বাড়ি মেহমানে ভরপুর হলো। মায়ের চাচাতো, খালাতো, ফুপাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙের পাঞ্জাবি। মুক্তার বিয়ের স্টেজ করা হয়েছে মায়েদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়া সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখল। চেয়ারম্যান বাড়ির থেকে মানুষজন এসেছিল প্রায় 11টার দিকে, তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতো। তারা এসে মায়াদের বাড়িতে 2 ঘন্টার মতো থেকে আবার চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পড়তে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতো তাকিয়েছিল নিজের মায়ের দিকে। রেহেনা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছিল মায়া শুধু তাই করে যাচ্ছিল পুতুলের মতো। চেয়ারম্যান বাড়ির মানুষজনের আন্তরিকতাই পঞ্চমুখ মায়ের আত্মীয় স্বজন। তার থেকে বেশি প্রশংসা করল নাদিমের। ছেলেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লম্বা গড়নের। নাদিমকে দেখে মায়ের আত্মীয় স্বজনদের বেশ ভালো লেগেছে সবার। মায়ের সাথে নাদিমকে মানাবে ভালো, এই প্রশংসাও করল। সারাদিনভর হইচই আর ব্যস্ততায় কাটল সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকেল থেকে সাজুগুজুর ধুম পড়ল মায়ের কাজিনদের মধ্যে, কারণ সন্ধ্যা নাগাদ কনেপক্ষ থেকে এক গাড়ি ছেলে মেয়ে মিলে যাবে ফাহাদদের বাড়িতে হলুদের ডালা নিয়ে। সেজন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলেমেয়েরা আগে আগে সেজেগুজে নিচ্ছে, কারণ মায়েদের বাড়ির মানুষজন যাওয়ার পর ওদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুক্তাকে হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতের সময় লাগবে করে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়েরা আগে যাবে ফাহাদদের বাড়িতে, তারপর মায়েদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়িতে করে।
হইচই করে বাড়ির সকল মেয়েরা একরঙা শাড়ি আর অর্নামেন্টস গায়ে জড়ালেও মায়া আর জুই পরল একদম ভিন্ন। দুই বোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন শাড়ি জড়ালো গায়ে। শাড়ি দুটো বেশ দামি। আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছিল বোনদের। জুই শাড়ির সাথে অর্নামেন্টস পরেও খুলে রাখল। মায়ের মতো করে সেও সিম্পল সাজলো একইভাবে। মায়া নিজের বাসন্তী রঙা শাড়ির সাথে একই রকম দেখতে গাঁদা ফুলের মালা দুটো হাতে পরল। মুখে হালকা পাতলা মেকআপ করে, ঠোঁটে টকটকে লাল সিঁদুরের লিপস্টিক দিয়ে, চোখে মোটা করে কাজল টানল। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেড়ায়। স্কুল কলেজ এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাচল করে। খানবাড়িতে যতবার গিয়েছে ততবারই মায়ের ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে। তবে আজ হাতে বাসন্তী রঙের হিজাব নিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সেই দ্বিধা কাজ করল। তারপর এই নিয়ে জুইকে জিজ্ঞেস করতেই জুই নিষেধ করল আজ হিজাব না পরতে। মায়া কেমন দিমুনা করে হাতের হিজাবটা রেখে দিল। তবে চুলগুলো খোলা রাখল না, সুন্দর খোপা করে তাতে গাঁদা ফুলের একটা মালা পেঁচালো। কপাল থেকে গালের উপর 2 গাছে চুল টেনে ফেলল। কানে ছোট ঝুমকা পরে শ্বাস কমপ্লিট করে জুইয়ের দিকে তাকাতেই জুই কানের ঝুমকা পরতে পরতে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তেই। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আচানক হেসে বলে উঠল, বাপরে আগুন, মাশাল্লাহ। জুইয়ের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। জুই কানের দুল পরতে পরতে মায়ের শাড়ির কুচি ঠিক করে দিল। দুই বোন একই রকমের সেজে কুচে রুম থেকে বের হতেই সবাই মাশাল্লাহ বলে বলে মুখরিত করল। মায়ের ছোট ফুপি দুই ভাতিজির নজর কাটল থুপথুপিয়ে। মায়া জুইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ের সকল কাজিনরা ছেলে মেয়ে মিলিয়ে 15 জনের মতো হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলে ঠিক করলো আরও একটি গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়েদের বাড়িতে ঢুকেছিল। তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নেমেই নাদিম আরিফের সঙ্গে কুশল বিনিময় করতেই জানতে পারল তাকে যেতে হবে ফাহাদদের বাড়িতে। নাদিম না করল না, বরং সম্মতি দিল। নাদিম গাড়িতে ওঠার জন্য আরিফ, মায়া, জুই সঙ্গে মায়ের একজন বান্ধবী সুমিকেও ডাকল। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতো 3 জন নেমে আসলো প্রথম গাড়ির থেকে। মায়াকে নামতে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নত মস্তিষ্কে হেঁটে গিয়ে বসলো নাদিমের গাড়িতে। একটাবারের জন্য ওপরের দিকে তাকালো না, কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করল মায়ার প্রতি। জুই বিয়ের এত হইচইয়ের মধ্যেও কিছু একটা আঁচ করেছে নাদিমের পরিবারকে নিয়ে, কিন্তু সে এখনো শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুই গাড়িতে বসতে বসতে আবারও তাকালো নাদিমের দিকে। সে এখনো থমকে গিয়ে মায়ের দিকে তাকিয়ে, আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতি কার কি দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়া গাড়ির পেছনে চেপে বসলো জুইকে জায়গা দিয়ে, আর জুই মায়ের পাশে বসতে বসতে সুমিকে জায়গা করে দিল নিজের পাশে বসতে। আসিফের ডাকে হুঁশ ফেরে নাদিমের, ঘাড় চুলকে ঠোঁট কামড়িয়ে হাসল। আরিফ পাশের সিটে বসতেই নাদিম ঘুরে ড্রাইভিং সিটে বসল। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে আরও একবার মায়াকে দেখে নিল। সন্ধ্যা 7টা, অবস্থান ফাহাদদের নিজস্ব বাড়িতে। এবার বিয়ের আয়োজন খানবাড়িতে নয়, বরং ফাহাদদের নিজস্ব বাড়িতে করা হয়েছে। মুক্তা ফাহাদের বিয়েটা যেহেতু আগেই হয়েছিল, সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খানবাড়িতে নয়, বরং ফাহাদদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফাহাদদের বাড়িতে মায়েরা পৌঁছেছে আরও ঘণ্টাখানেক আগে। এর মাঝেই মায়েদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলের দেখা পেল। এমনকি হৃদের কাজিন হিসেবে শ্রেয়াকেও ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেয়ারি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3তলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসলো। আগেরবার মুক্তা ফাহাদের আকদ খানবাড়িতে হয়েছিল, তাই মায়ের কখনো ফাহাদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানদের আনাগোনা দেখতে পেল। শুধু বাদ রইল হৃদ খান আর আসিফ। হৃদ খান নেই, তার মানে আসিফও আসবে না। মায়া বোঝে না হৃদ খান এত সমাজ ছাড়া কেন, নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড থাকতে এত তালবাহানা করবে কেন। এই লোকে কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চায় না কেন সে? পারিবারিক অনুষ্ঠানও কেউ মিস করে বুঝি? কি জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছিল বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাই নিচ থেকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই। সবাই নিচে, হাতে গোনা 10-12 জনের মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়া হাতের ডালাটা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হলো। আজ সারাদিন ঠান্ডা হাওয়া বইছে। মায়ের আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয়তো ভালো কিছুই হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলে অনুসন্ধান চোখে জুয়ের খোঁজ করল। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বুলালো। তখন দেখা গেল
ফর্মাল গেটআপে হৃদকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে। হয়তো এখনও মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ের চোখে ঠিকই পড়ল গুরুগম্ভীর আর মেজাজি হৃদকে। হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে ওপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি হৃদ থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালো কি মনে করে। পুরো কালো গেটআপে এসেছে হৃদ। 2 হাতের শার্ট কুনুই পর্যন্ত টেনে গুটানো, গায়ের কোটটা হাতের মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবল, এই লোক কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত? দেখে তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দৃষ্টি দমাতে ধীরেই হৃদ থেকে নিজের দৃষ্টি ঘুরাতে মুহূর্তেই কানে আসলো কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল হৃদের ফোনটি তৎক্ষণাৎ মাটিতে পড়ে আছে, আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। মায়া থতমত খেয়ে গেল হৃদের থমকে যাওয়া দৃষ্টির চোখে পড়ে। জড়তায় আর অস্বস্তি বোধে হাঁসফাঁস করে দৃষ্টি ঘুরালো। মায়ের এত অস্বস্তি বোধেও হৃদ নিজের দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তনই ঘটল না। সে একইভাবে মায়ের দিকে থমকে যাওয়া ভঙ্গিতে তাকিয়ে রয়েছে। মায়া আর চোখে হৃদের দিকে তাকালো, সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়ের অস্বস্তি বাড়ল। হাঁসফাঁস করে ডালাটা হাতে হৃদের দিকে পিঠ বেঁকে দাঁড়ালো। মায়া বুঝতে পারছে হৃদ এখনও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদের অপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নেই। হৃদ সিঁড়িঘরের দরজায় দাঁড়িয়ে। আসিফ হৃদের পিছন পিছন উঠে আসলো ছাদে। হৃদকে থমকে যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সেই দিকে। হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুস্থির হলো, তবে বেশ সন্দেহ হলো হৃদের থমকানো মনোভাব দেখে। হৃদের ফোনটা এগিয়ে দিতে দিতে আস্তে করে ডেকে বলল আসিফ, ভাই আপনার ফোন। আসিফের ডাক হৃদের কান অবধি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকল, ভাই। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাভ দৃষ্টি ঘুরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভেতর পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘুরল মায়ার ওপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পেছনে সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত করল না আসিফ। আসিফ চলে যেতেই হৃদ মুহাচ্ছন্ন ঘুরে মায়ের দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতেই হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গান ছেলে মেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতির পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ের দিকে তাকিয়ে। তার আজ এত হয়েছেও রাগ লাগছে না, বরং বইয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছু মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভেতর থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠে তখনই ঘাড় ঘোরালো। বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না হৃদ খানের দিকে। কেমন বেহায়ের মতো তাকিয়ে আছে লোকটা। মায়ের অস্বস্তি লাগাটাও বুঝতে চাইছে না। আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সে যদি ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফলগুলো গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়ালো জুয়ের পেছনে। মায়া তাকাবে না করেও জুয়ের পেছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদ খানের দিকে। তখনই চোখে পড়ল অতি সুন্দরী শশীকে, যে কমলা রঙা ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো পিঠ ছড়িয়ে রয়েছে, তবে গায়ের ব্লাউজটা মার্জিত আর শালীনভাবেই পরেছে। কুনোই পর্যন্ত ব্লাউজের হাতা দুটো। পাতলা শাড়িতে পেট দেখা গেলেও পিঠ ঢাকা চুলে। একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেভাবে শাড়ি পরে ঠিক সেইভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিতই লাগছে, তবে এই মুহূর্তে মায়ের দৃষ্টি শশীর সৌন্দর্যতা থেকে হাতের উপর বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবু শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তি দূর করতে শশীর হাতের সেই গ্লাস তুলে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিকই, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কোটটা নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখল। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝল, মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়ের স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখে মুখে ঢুকে পড়বে। তারপরেও লোকটার অযত্ন করবে না কখনো। মায়ের কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করার প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হলো, লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহই জানে। মায়া হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। উচ্চস্বরে গান বাজনার সাথে সাথে মানুষজনের ভিড় বেশি, তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না।
বরং একটু পর কল দেবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োর নাই হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতেই হৃদের গম্ভীর মুখটাই চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্ত দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটল সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পা মিলালো হৃদের পেছন পেছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখল, তারপর খুব স্বাভাবিকের ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। আয়ন ফাহাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এসে আসিফকে খাক ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, আসিফ, এই অসময়ে আবার কোথায় যাচ্ছ তোমরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োই সেদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, এটা হৃদ ভাইয়ের ফোন, রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি জরুরিভাবে। রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। আসিফের কথায় আয়ন অস্থির চিত্তে বলল, সে কি, রাদীপ দেশে আসতে না আসতেই ঝামেলায় জড়িয়ে পড়লো কার সাথে? ও তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে? চলো আমিও যাব তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি থাকেন এখানে। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছেন, সবটা এখন এমনিই ঠিক হয়ে যাবে, ভয় পায়েন না। ভয় তো রাদীপকে নিয়ে নয়, হৃদকে নিয়েই পাচ্ছি আসিফ। ও যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না আরও বাড়বে। ভয় পায়েন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নেবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়ো করে চলে যেতে চাইলে আবারও পিছু ডাকলো আয়ন। বলল, আরে ফোন তো আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দিবে কিভাবে? আসিফ হৃদের পেছনে দৌড়াতে দৌড়াতে খাক ছেড়ে বলল, ওইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই, কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে কল দেব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাইরে, জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে, কিন্তু হলরুমের দিকে এগোতেই দেখা হলো ভয়ার্ত হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজ করছিল এতক্ষণ যাবৎ। আরব খানের হঠাৎ বুকের ব্যথা শুরু হলো। কিসব হাবিজাবি খেয়েছে নাকি ওষুধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানে না হেনা খান। আরব খান যখন হুট করে বুকে ব্যথায় বসার ঘরের সোফায় এসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে শোয়ালো রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে দ্রুত এগিয়ে আসলো আয়নকে আরব খানের কথা জানাতে। সেও তৎক্ষণাৎ ছুটল সেই দিকে। উত্তেজিত আয়ন সেই দিকে ছুটে দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজুতির কাছে বেখেয়ালে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরব খান আয়নেরই একজন রোগী। সেজন্য ডাক্তার হিসেবে আয়নের জানা আরব খানের বর্তমান অবস্থা সম্পর্কে। স্টেজে সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমে ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টির বড় ডালা, তো অপর হাতে আয়ন, হৃদ আর নিজের ফোন তিনটি চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ডালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে তিনটা ফোন থাকায় দু হাতে মিষ্টির ডালাটা ধরে সামলাতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতির অবস্থা পরখ করে দ্রুত এগিয়ে আসলো সেজুতিকে সাহায্য করতে। দেখা যাচ্ছিল সেজুতি অত জিনিস নিয়ে একত্রে সামলাতে পারছে না। মায়া এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ের সঙ্গে বলল, আপু, হেল্প করবো তোমার? সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আয়নের ফোন দুটো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি আসছো ভালো হয়েছে, এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। ফোন দুটো দেখতে একই রকম, আইফোন 14 প্রো ম্যাক্স। সাদা রঙা ফোন দুটো দেখতে একদম নতুন, দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি ফোন দুটো নিয়ে ঘুরল 1 ঘন্টার মতো। তখন সময় 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ের সাথে নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারো কথা হয়নি। নাদিম এমনি মায়ের পাশে বসেছিল বলে মায়া অস্বস্তি বোধ করছিল, কিন্তু একটু আগে আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকে গান ছাড়া। ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসেবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের ওপর সেজুতির দেওয়া ফোন দুটো অবহেলায় পড়ে আছে। মায়ার কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ করতে পারেনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ করা নাম্বার তুলে ফট করে মেসেজ লিখল, 1 2 3 আজ ভালোবাসার দিন, 4 5 6 আজ যদি বাসর হয়, 7 8 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়। স্বামীকে ডিস্টার্ব করতে মায়া মন গড়া ছন্দ লেখে পাঠাতেই টুম করে মায়ের কোলের ওপরে হৃদের ফোনটা বেজে উঠল।
মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালিভাবে তাকালো কোলের ওপর থাকা ফোন দুটোর দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবল হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ টেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লিখল, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু আরেকটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের ওপরের ফোনটি টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনল কিন্তু তেমন গায়ে মাখল না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লিখল, সত্যি বলছি ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি কল রিসিভ না করলে। আপনি আমার কলটা রিসিভ করলে প্রেমটা বাতিলও হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সেই একইভাবে কোলের ওপরে হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়ের মেসেজের সাথে সাথে ওর কোলের ওপরের ফোনটা শব্দ করে উঠছে, সেটা মায়ের খেয়াল করেনি তেমন। মূলত মায়ের ধারণাতেও নেই যে মায়ের স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা। তবে আজ বোধহয় ভাগ্য মায়ের সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ের হতে চলল। নয়তো হৃদের ফোন প্রথমে আসিফ, তারপর আয়ন, এরপর আয়ন থেকে সেজুতি, আর এখন সেজুতি থেকে সোজা মায়ের হাতে চলে আসলো। এই সবটাই হলো মায়ের ভাগ্যের জোরে। আজ প্রকৃতিও চাইছে মায়া ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো কিন্তু অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না, তখনই মায়া ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে কিছু একটা ভাবলো। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মিলাতেই মায়ের কোলের ওপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল। তখনই মায়া নিজের ফোন কানে চেপে ধরা অবস্থায় বেখেয়ালিভাবে কোলের ওপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুতির খোঁজ করলো ফোনগুলো ধরিয়ে দিতে। কিন্তু ছাদের আশেপাশে কোথাও সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটল না কোলের ওপর বাজতে থাকা ফোনটা নিয়ে। ভাবলো হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনিই থেমে যাবে। তাই হলো, কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবলো মায়ের স্বামী হয়তো মায়ের হুমকিগুলোকে সিরিয়াসলি নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোকটাকে। কিভাবে মায়ের কল আজ রিসিভ না করে থাকে সেটাও দেখবে মায়া। মায়া অনেকটা রাগ নিয়েই দ্বিতীয়বারের মতো কল করতেই সেই একইভাবে কোলের ওপর থাকা ফোন দুটোর একটা ফোন আবারও বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্ত হলো। তবে মায়া কোলের ফোনটা হাতে নিয়ে দেখল না কে কল দিয়েছে। পারমিশন ছাড়া অন্যের ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টা এড়িয়ে গেল। আবারও সেই একই কাজ হলো। কোলের ফোনটার রিং বাজতে বাজতে বন্ধ হতেই মায়াও কান থেকে নিজের ফোনটা নামালো। মায়া এবার আরও বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখনই ফোন দেয় তখনই কেন এই বজ্জাত ফোনটাকে বাজতে হবে? মায়া কল করার আগে বা পরে কোনো সময় বজ্জাত ফোনটা বাজলেও তো পারে। আজব। মায়া বিরক্তি আর রাগ নিয়ে তৃতীয়বারের মতো স্বামীর উদ্দেশ্যে কল লাগালো। আবারও সেই একইভাবে মায়ের কোলের ওপরে হৃদের ফোনটা আবার বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্তি নিয়েই হৃদের ফোনটা হাতে নিল। ভাবলো কলটা কেটে দেবে। বারবার কানের কাছে অযথা ফোনের রিংটোনের শব্দটা ভালো লাগছে না মায়ার। যেহেতু আশেপাশে ফোনের মালিক নেই তাই কলটা রিসিভ করার মতো মানুষও নেই। অনবরত রিং বাজতে থাকা মোবাইল ফোনটা মায়া হাতে নিল কল কেটে দেবে বলে, কিন্তু কাটতে গিয়ে বেখেয়ালি চোখ পড়ল ফোনের স্ক্রিনের ওপর নামটার দিকে। বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ দেখে মায়া বুঝল ফোনের মালিকের বউ হয়তো তার খোঁজে কল করেছে। কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধান চোখ ঘুরিয়ে সেজুদিকে আশেপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ের কপাল কুঁচকে এলো কিছু একটা মনে হতেই। 1 মিনিট, ফোনের স্ক্রিনে বেয়াদব বউ নামের নিচে মায়া নাম্বারটা কার দেখলো? ওটা মায়ের ফোন নাম্বার ছিল না? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে তাকালো। গুটি গুটি সংখ্যায় নিজের নাম্বার মিলাতে পেরে হাত কেঁপে উঠে মুহূর্তেই ফোনটা পড়ে গেল কোলে। আর মায়ার ফোনটাও ততক্ষণে কান থেকে নিচে পড়ে আছে। মায়া অতি উত্তেজনায় অস্থির হয়ে তরতর করে কাঁপতে লাগলো। বহু প্রত্যাশার পর আজ মায়া নিজের স্বামীকে এভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনিও। মায়ের ফোনটা ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বাজতে বাজতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের ওপর হৃদের ফোনটার রিং অফ হয়ে স্ক্রিনে লাইট জ্বলে উঠল। মায়া কম্পিত হাতে ছলছল চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল এতক্ষণ ধরে মায়ের সবগুলো মেসেজ ফোনের ওপর ভাসছে বেয়াদব বউ নামে। মায়া কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইল ফোনটি কার তা দেখার উদ্দেশ্যে, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়ায় খুলতে পারল না। শুধু নিজের মেসেজগুলো ওপর দিয়ে দেখতে পেল মায়া। এতক্ষণ মায়া যা উল্টাপাল্টা মেসেজ করেছিল সবগুলো এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ায় মায়া মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। আজ এই কান্না মায়ার কষ্টের নয়, বরং অতি আনন্দের।
2 বছর অনেকটা দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি হতে চলেছে। এই খুশি, এই অস্থিরতা মায়া কোথায় রাখবে? মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসল। এই সময় কান্নাকাটি করে মায়া সময় নষ্ট করবে না, আর কোনো কিছুর বিনিময়ে মায়া নিজের স্বামীকে হারাতে দেবে না। ফোনটা যখন মায়ের কোলে এসেছে, তার মানে মায়ের স্বামী খানবাড়ির ছেলেদের মধ্যেই কেউ হবে। কিন্তু কে? আচ্ছা, এমন নয় তো যে লোকটা মায়াকে পূর্ব থেকে চেনে, ইচ্ছাকৃতভাবে মায়ের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখছে, মায়ের সামনে আসতে চাইছে না। কিন্তু কেন? কেন এত লুকোচুরি? মায়া এই লোকটাকে এবার এত সহজে যেতে দেবে না। এই লুকোচুরি খেলাটা আজ মায়া যে কোনোভাবেই হোক শেষ করবে। লোকটার মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবেই। চোখের পানি মুছে মায়া দ্রুত নিচ থেকে ওর ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটার পাশাপাশি কোল থেকে আয়নের ফোনটাও হাতে নিয়ে দেখলো। দুটো ফোন একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়া পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হতে পারে। মায়া নিজের স্বামীর ফোনটা বুকে চেপে অপর হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইল। দেখতে চাইল ফোনটা আসলে কার, কিন্তু মায়াকে নিরাশ করে দ্বিতীয় ফোনটাও একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত মোবাইল ফোনের ওয়ালপেপার চেক করলো, কারো ছবি দেওয়া আছে কিনা, যেটা দেখে মায়া মানুষ চিহ্নিত করতে পারবে। কিন্তু মায়াকে আবারও নিরাশ করে ফোন দুটোতে একই ওয়ালপেপার দেওয়া, কোনো ব্যক্তির ছবি দেওয়া নেই। মায়া অতি উত্তেজনায় ছটফটিয়ে উঠল। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে? সেই চিন্তায় একই জায়গায় বারবার অস্থির ন্যায় পায়চারি করল। চট করে মায়ের মাথায় আসলো, ফোন দুটো সে যদি দিয়েছে মায়াকে, তার মানে সে যদি বলতে পারবে এই ফোনগুলোর মালিক কারা। মায়া তড়াক করে অস্থির ন্যায় আশেপাশে চোখ ঘুরিয়ে সেজুতিকে খুঁজল। দেখতে পেল মায়ের ঠিক পেছনের ছাদে একপাশে দাঁড়িয়ে সেজুতি স্টেজে বসা ফাহাদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটল সেই দিকে। সেজুতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থির ন্যায় হাতের ফোনগুলো সেজুতিকে দেখাতে দেখাতে উত্তেজনায় প্রশ্ন করে বলল, আপু, এই ফোনগুলো কার? সেজুতি ফাহাদের ছবি তোলায় এতটাই মনোযোগী যে মায়ের অস্থির মুখটা চোখ আউড়িয়ে দেখল না ও, বরং সামনে তাকিয়ে উত্তর দিয়ে বলল, আয়ন ভাইয়ার হবে। আয়ন? মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে আয়নের নামটা আওড়ালো। মায়ের আগেই সন্দেহ হয়েছিল আয়নকে। এখন সেজুতির মুখে আয়নের নামটা শুনতে আরও দৃঢ় বিশ্বাস হলো যে আয়নের সাথে মায়ের স্বামীর কোনো সম্পর্ক থাকতে পারে। তবে মায়ের মনে একটা খচখচ সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল, তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহাম কে? নাকি আয়নের অপর নাম আব্রাহাম? সে যদি নিশ্চয়ই বলতে পারবে আব্রাহাম লোকটা আয়ন কিনা। মায়া দুই হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বলল, এটা মনে হয় আব্রাহাম ভাইয়ার ফোন হবে, তুমি দেখো তো। সেজুতি দু হাতে নিজের ফোন উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ও হবে হয়তো, আমি জানি না, মনে হয় আয়ন ভাইয়ের কাছে আব্রাহাম ভাইয়া ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল আসলে রিসিভ করো না। ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার কল রিসিভ করেছো শুনলে রেগে যাবে। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গে জোরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তেই। হাত পা দুর্বলতায় ভেঙে আসার জোগাড়। মায়া মনে মনে আব্রাহাম আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়ালো। সাথে এও ভাবল, আব্রাহাম আর অয়ন দুটো আলাদা মানুষ। আয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আরও উত্তেজিত হলো। সেজুতির মুখে স্বাভাবিকের ন্যায় আব্রাহাম ভাইয়ার নামটা সম্বোধন করার ধরনে বুঝল সেজুতির আপনজনদের মধ্যে কেউ মায়ার স্বামী। সে যদি চেনে আব্রাহাম নামের মানুষটাকে, সে যদি ভাই হয়, তাহলে সেদিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যে বলেনি, সত্যিই বলেছিল। কিন্তু কে এই আব্রাহাম নামের লোকটা? মায়ের জানতেই হবে। মায়ের কলিজা কাঁপছে ভেতরকার অস্থিরতার ছটফটে। গলা শুকিয়ে কাট কাট ভয়ানক পানির তৃষ্ণা পেল মায়ার। মায়ের মনে হচ্ছে নিঃশক্তিতে তরতর করে কেঁপে যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠছে। মায়া কাঁপা কাঁপা হাতটা গুটিয়ে নিল। হৃদের ফোনটা আবারও মুঠোয় চাপল। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আজ যে কোনো মূল্যেই হোক মায়া লোকটাকে খুঁজে বের করবেই। মায়া হা করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে সেজুতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপরেও মায়া মনের সাহস জুগিয়ে ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করল, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সেজুতি একইভাবে সামনে ছবি তুলতে তুলতে খানিকটা হতবাক গলায় শুধালো, তুমি এতদিনে আব্রাহাম ভাইয়াকে চেনো না? কি বলো এসব? ভাইয়া এত পপুলার একজন, আর তাকে চেনে না তার সুন্দরী বিয়াইন? ভেরি ব্যাড। অধৈর্য গলায় মায়া আওড়ালো, আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়ার নাম? সেজুতি একইভাবে বলল, তুমি হৃদ খানকে চেনো না? হৃদ ভাইয়ের পুরো নাম হলো আব্রাহাম হৃদ খান। কি? মায়ের হঠাৎ চেঁচানোতে
চমকানো ভঙ্গিতে লাফিয়ে উঠে পেছন ঘুরল সেজুতি। মায়ের হঠাৎ চিৎকারে একটুর জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শুনে মায়া এইভাবে রিয়াক্ট কেন করলো বুঝল না সেজুতি। এই নিয়ে মায়া সেজুতিকে প্রশ্ন করার আগেই স্টেজ থেকে ফাহাদ ডাকলো ওকে সেই দিকে যেতে। সেজুতি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটল, আর মায়া ঠাস করে চেয়ারের ওপর বসে মুখ ঢেকে আবারও ফুপিয়ে কেঁদে উঠল দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খুঁজে পায় খুশি হবে, নাকি হৃদ খান মায়ার স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়ের মস্তিষ্কে গেঁথে গেল একে একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইত, কেন মায়াকে অকারণেই ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতো বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝে রিয়াক্ট করত। লোকটা শুরু থেকেই জানতো মায়া হৃদের বউ, আর এজন্য বউ ভেবেই মায়ের সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করেছে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এজন্য হৃদ মায়ের নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলে একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয়ই মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্যই হয়তো মায়ের কলগুলো রিসিভ করে না। হৃদ খানকে তো সবাই কত সম্মান করে, অথচ মায়া হৃদের মুখোমুখি তর্ক করতে মুখিয়ে থাকে সব সময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে সেভ করে ওর নাম্বারটা, মায়ের জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময়ে ঘটে যাওয়া হৃদের সঙ্গে একটার পর একটা ঘটনা মিলাতে ব্যস্ত। সবশেষে যা বুঝল, হৃদ মায়ার টানে মায়ের কাছে যেত এতদিন, মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়া কখনোই হৃদকে চিনতে পারত না। চোখের সামনে স্বামীকে রেখে অন্য কোথাও খুঁজে বেড়াতো, অকারণে হৃদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখত। এখন মায়া কি করবে? কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়ের এখন মরে যেতে ইচ্ছে করছে। এখন মায়া কি করবে? সত্যিটা জানার পর মায়ের হৃদের মুখোমুখি হওয়াটা অসম্ভব হয়ে পড়ল। মায়া এখন কি হৃদকে ছেড়ে দেবে? মায়ের এখন কি করা উচিত সে বুঝল না, শুধু মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। সন্ধ্যা রাত 8:30 ঘরে। সারাদিন প্রহরের তপ্ত রোদে শরীর জ্বালাপোড়া করলেও এই ভর সন্ধ্যা আকাশের জলজল করা তারার নিচে স্নিগ্ধ ধরণীতে ঠান্ডা হাওয়া বইছে। ভ্যাপসা গরমের তমাট ভাবটা আর নেই। শীতল পরিবেশ, শীতল হাওয়া, মন শরীর জুড়ানোর জন্য যথেষ্ট। এই শীতল পরিবেশেও হৃদের মতো মেজাজ মানুষের মন ঠান্ডা হওয়া হয়তো সম্ভব না। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভ করছে সে। চুয়াল শক্ত ক্ষিপ্ত মেজাজ, ডান হাতে জলজল করছে তাজা রক্তের কাটা দাগ। এই কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশের সিটে বসা রাদিফ। সে অপরাধীর ন্যায় ভাইয়ের পাশে চুপচাপ বসে উসখুস করছে। পেছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদীপের মতো অপরাধী না হলেও সে সাংঘাতিক ভয় আছে হৃদের ড্রাইভিং করা নিয়ে। হৃদ রাগে মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট না করে বসে। আসিফ আল্লাহ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার, পারছে না হাউমাউ করে কাঁদতে হৃদের ভয়ে, আবার হৃদকেও কিছু বলতে পারছে না। তাহলে রাদীপের ওপর হওয়া সবটা রাগ সোজা আরিফের ওপর দিয়ে চলে যাবে। সেজন্য আসিফ এক প্রকার বাধ্য হয়ে চুপ করে রইল। তবে রাদীপ অপরাধী মুখে চুপি চুপি বারবার হৃদের আহত হাতগুলোর দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিংয়ে হাত চালানোর জন্য তার বাহুর মাংসপেশিগুলো ফুলে কালো শার্টের ওপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বেরোতে যাচ্ছে। কোনোয়ে গুটানো শার্টের হাতাগুলো এলোমেলো, কালো শার্টের ওপর রক্তের ছিটা ছিটাগুলো কালো দাগ হয়ে আছে। তখনকার অফিসের পরিপাটি হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে, যাকে এক দেখায় মানুষ বলবে সে মারামারিতে ওস্তাদ। রাদীপ শুকনো গলায় ঢোক গিলল, ভয়ার্ত চোখ আওড়ালো হৃদের বাম হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে। কাঁচ ভেঙে থেতলে গেছে ঘড়িটা, আর সেই ভাঙা কাঁচ হৃদের হাতের শিরায় ঢুকে কাটা ছিঁড়ার মতো দাগ হয়েছে। রাদীপের বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্য। আজ ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয়ই রাদীপকে বকবে, কিন্তু রাদীপ বা কি করবে? ও কি জানতো নাকি হঠাৎ এমন হামলা হবে ওর ওপর? কি ভয়ানক একটা পরিস্থিতিতে ফেসে গিয়েছিল সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো তাহলে হয়তো আজ রাদীপের মৃত্যু হতো, আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্করভাবে আহত করে রাস্তায় ফেলে যেত। এমনিতেই হৃদের আসার আগে লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গুন্ডা লোকগুলোর সংখ্যাও বেশ ছিল, প্রায় 20-25 জনের মতো হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলেই পালাতে গিয়েও তারা আহত হলো। রাদীপের তো গায়ে হলুদের পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে। সাথে রাদীপের কপালে, গালে, গলা, হাতে, পেটে জায়গায় জায়গায় অনেক কাটা ছিঁড়ার দাগ রয়েছে।
রাদীপ অপরাধীর ন্যায় ভারী নিঃশ্বাস ফেলল। আজকের ঝামেলাটা মূলত তাদের বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা ধরে করা হয়েছিল রাদীপের ওপর। বংশ পরম্পরায় রাদীপের পরিবারের সকলেই রাজনীতির সাথে জড়িত। বলতে গেলে বাপ, দাদা, বড় বাবা সকলেই রাজনীতি করত। সেই সূত্রে হৃদও এইসবে জড়িত। রাদীপ জড়িত আছে, তবে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজে ছাড়া আর কোথাও তাকে দেখা যায় না এসবে। মূলত তারা একটা রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেজন্য তাদের গোপন শত্রুর সংখ্যাও বেশি। রাদীপ মূলত এইসব রাজনীতিতে বেশি একটা জড়ায় না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলেই রাদীপকে দুর্বল পয়েন্ট বানিয়ে মারতে চেয়েছিল। সময় মতো হৃদ চলে আসায় এই যাত্রায় প্রাণে বাঁচল সে। রাদীপ বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে পড়াশোনার জন্য। পেশায় সেও একজন ডাক্তার, এবার ডাক্তারি ইন্টার্নশিপ করছে। রাদীপ দেশে আসে তখন সে বাবা, মা আর ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটায়। আসলে তাদের বাবা মার সম্পর্কের অবনতির জন্য হৃদ, রাদীপ দুই ভাই বাবা মায়ের সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটা একত্রে হয়েও আজ বিচ্ছিন্ন। রাদীপ হতাশার ভারী নিঃশ্বাস ফেলে হৃদকে উদ্দেশ্য করে অপরাধী গলায় বলল, ভাই, তোমার কাটা হাতে এখনো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করা দরকার। তুমি গাড়িটা আসিফকে চালাতে দাও, আমি তোমার হাতের ব্যান্ডেজটা করে দিই। রাদীপের কথা থামতে থামতে বেশ জোরে ব্রেক কষল হৃদ। হঠাৎ ব্রেক কষায় পেছন থেকে আসিফ আর সামনে থেকে রাদীপ দুজনেই সামান্য ঝুঁকে গেল মুহূর্তেই। তাড়াহুড়োই দুজনে ঠিক হয়ে বসার আগেই হৃদ শক্ত চোয়ালে স্টিয়ারিং চেপে বলল, বের হ। তাড়াহুড়োই রাদীপ, আসিফ দুজনেই সোজা হয়ে বসল। আসিফ তো ভয়ে একদলা থুতু বুকে ছিটিয়ে নিল। জানটা তার হাতে চলে এসেছিল। হঠাৎ হৃদের ব্রেক কষায় মনে হয়েছিল এই বুঝি ইন্নালিল্লাহ পড়বে নিজের জন্য। ভাগ্যের ফেরে সে আজ বেঁচে গেল। কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই এভাবে হঠাৎ ব্রেক কষে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই কখন কি হবে সেই ভেবে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসিফের আকাশ কুসুম চিন্তার ধ্যান কাটল রাদীপের অধৈর্য গলায়। হৃদকে শুধিয়ে বলল, মানে কি হয়েছে ভাইয়া, বের হব কেন? স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিড়মির করে হৃদ একই গলায় বলল, আই সেড বোথ আর আউট নাও। হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করেই পেছনের দরজা খুলে লাফিয়ে বের হয়ে যায়। কিন্তু রাদীপ তারপরও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই, আমি একটু থাকি না হয় তোমার সাথে? নো, নেভার, আউট। অজ্ঞাত হৃদের ধমক খেয়ে রাদীপ গাড়ি থেকে নেমে দেখল ওরা ফাহাদদের বাড়ির গেটের সামনে। মাথার উপর ফেরি লাইটের ছাদ, বিয়েবাড়ির হইচই গান বাজনা কানে আসছে ওদের। আসিফ, রাদীপ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হৃদকে এক পলক দেখে এগোলো বাড়ির ভেতরের দিকে। হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করল নিজের রাগ কমার। গরম মেজাজ নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলে আরও মেজাজ খারাপ হবে তার। এত মানুষের ভিড় দেখে হৃদ এই মুহূর্তে ভুলেও এসব বিয়ের ঝামেলায় আসতো না। বউটা আজ যদি এই বাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না। কিন্তু বেহায়া মনটাকে সে বোঝাতে পারছে না। বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলে সে বাধ্য হয়ে মনের পিছু পিছু এখানে এসেছে, নয়তো সে কখনো এত বেহায়া হতো না। তার বেহায়া মন আর তার বেয়াদব বউ দুটোই তার কথা শোনে না, খালি অবাধ্যের মতো একটা আরেকটাকে খোঁজে। হৃদ পরপর ভারী শ্বাস টেনে নিজের রাগ কমাতে চেয়েও ব্যর্থ হলো। কিছুক্ষণ দম ধরে বসে রইল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো অকারণে আরও মেজাজ খারাপ হলো তার। হৃদের এই বালের মেজাজটাই চট করে খারাপ হয়ে যায়। একবার মাথা গরম হলে তৎক্ষণাৎ শান্তও হতে পারে না সে, সময় লাগে। হৃদ সিটে বসে গাড়ির ড্রয়ার খুলে এক টুকরো সাদা রুমাল হাতে নিয়ে ডান হাতের কাটা জায়গাটা পেঁচালো। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানা নেই, তবে মুহূর্তেই সাদা রুমালে লাল রক্তের দাগ হয়ে গেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা ঘড়িটা খুলে ছুঁড়ে ফেলল গাড়ির সিটে। ততক্ষণে রাদীপ, আসিফ বাড়ির ভেতরে প্রবেশ করা শেষ। কাউকে আর দেখা যাচ্ছে না। হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভেতর ঢুকলো, তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না, বরং বাড়ির ভেতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করালো ফেরি লাইটের ছাদের নিচে। এই দিকটা একটু আবছা অন্ধকার আছে, মানুষের আনাগোনা কম, সেজন্য গাড়িটা এখানে দাঁড় করালো হৃদ। বউয়ের সাথে দেখা করে সে আবার চলে যাবে তাই। হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো। মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে এগোলো। দৃষ্টি তার তখনও বাম হাতের শিরার কাটা ছেঁড়া জায়গার ওপর। হৃদ গাড়ি থেকে নেমে 2 কি 3 কদম সামনে এগোলো। 4 কদম ফেলবে, এরই মাঝে কেউ ঝড়ের গতিতে পা ফেলে হৃদের কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় হৃদ তাল হারালো। তার ওই 2-3 কদম সামনে বাড়ানো পাগুলো মুহূর্তেই পিছু হটে ধরাম করে গাড়ির বন্ধ দরজার সাথে বাড়ি খেলো। এত জোরে সোরে খেলো যে হৃদের পিঠের ধাক্কায় পুরো গাড়ি সহ নড়ে উঠল তক্ষুনি।
হৃদ চোখ খিচে বন্ধ করল। তার পিঠে ব্যথা পেল সে, কিন্তু মায়া তখনও পা ফেলে হৃদের কোলে বসে রইল, গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। বিস্ফোরণে হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করল আসলে কি হয়েছে তার সাথে, কে তার কোলে। হৃদের রুমাল বাঁধা হাতটা অটোমেটিক্যালি চলে গেল মায়ের কোমরে। বেশ তবধা খাওয়ার মতো ঘোরের মাঝেই রইল হৃদ। তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে যে আসলে তার সাথে কি হয়েছে। সবটা বুঝতে পেরেই হৃদের রাগ পুনরায় তিলমিলিয়ে উঠল। ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো। কোথায় থেকে কোন উটকো ঝামেলা এসে তার কোলে চড়ে বসেছে, এত বড় সাহস। হৃদের ক্ষিপ্ত হাত তখনই চালান হলো মায়ের হাতে। শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইলে মায়া মুহূর্তেই হৃদের সেই হাতটা ঝাড়া দিয়ে ফেলতে ফেলতে উহু শব্দটা করে নাকচ করল। হৃদের হাত থামল। থমকে যাওয়া ভঙ্গিতে তার বুক কেঁপে উঠল বউয়ের উপস্থিতি বুঝে। শক্ত হাতটা মুহূর্তেই নরম হয়ে আসলো। তিলমিলিয়ে ওঠা রাগটা পানি পানি হয়ে গেল। ঘোর থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যে এই অসময়ে তার বুকে হামলা করে চড়বে সেটা হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়। গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়ে মায়াকে দুই হাতে জড়িয়ে নিল। এই প্রথম হৃদের মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটা কাছ থেকে। মায়ের ক্ষেত্রেও হয়তো তাই। দুজন দুজনকে এই প্রথম আলিঙ্গন করল। হৃদের বেয়াদব মতো বইয়ের পাল্লায় পড়ে বুকের ভেতর লাফিয়ে বেড়াচ্ছে নেচে কুদে। খুশিতে কখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ের কোমর চেপে চেপে একটু ওপরে তুলল। কোল থেকে মায়ের পা পিছলে যাচ্ছিল বলে হৃদ দুই হাতে মায়াকে জড়িয়ে ধরে মায়ের ভর নিজের বলিষ্ঠ হাতে নিল। মায়া তখনও হৃদের গলা জড়িয়ে ধরে সেখানে মুখ ডুবিয়ে বসে। সারা শব্দ দুজনের কারণেই, অনুভবেই দুজন নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ের কোমরে, তো অন্যটা সোজা চলে গেল মায়ের খোপা করা চুলের মুষ্টিতে। হৃদ মায়ের খোপা করা চুলগুলো মুষ্টিবদ্ধ করে পেছনে টানল। মায়াকে নিজের মুখোমুখি করতেই মায়া চুলের ব্যথায় নাক মুখ কুচকে চোখ বন্ধ করে রইল। তারপরও উপ শব্দ পর্যন্ত করল না। হৃদ মায়ের মুখের ওপর ঝুঁকেই তার অশান্ত চোখ আউড়িয়ে তাকালো মায়ের বন্ধ দু চোখের কম্পিত পাতার দিকে। তারপর চোখ ঘুরালো মায়ের গালে পড়া দুই গাছি চুলের দিকে, এরপর মায়ের টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে। সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চলল মায়ের থুতনি বেয়ে খালি গলার দিকে, এরপর আরও একটু নিচে। মায়ের গায়ের বাসন্তী রঙা শাড়িটার সাথে যেন মায়ের গায়ের রংটাও মিলে গিয়ে জলজল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ের গলা থেকে দৃষ্টি ঘুরালো মায়ের টকটকে লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখের পাতার দিকে। হৃদের নিঃশ্বাস যেন মায়ের মুখে আঁচড়ে পড়ছে। ঠিক তেমনি মায়ের নিঃশ্বাসও হৃদের ওপর অনুভব করল সে। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইল। হয়তো সে সিডিউস হচ্ছে। হৃদ উত্তেজনায় কামুন হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ের পিঠ বন্ধ গাড়ির দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ের খোপায় থাকা হৃদের হাতটা এবার আরও শক্ত হলো। মায়ের খোপায় দেওয়া গাঁদা ফুলের মালা হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁত পিষে বলল, হিজাব কই তোর? মায়া ব্যথা পেল। তারপরেও মুখ থেকে উফ শব্দটা পর্যন্ত বের করল না, বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ থেকে। হৃদ গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গেলে মায়ের চুলসহ খোপা খুলে যায়। অল্প কিছু চুলও মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে। মায়া খুব আস্তে করে কম্পিত গলায় কোনো রকমে বলল, আপুর হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য তোকে কে লাইসেন্স দিয়েছে আমার অবাধ্য হওয়ার? তোকে বলেছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না, হিজাব পরিসনি কেন? মায়া কথা বলল না, বরং চোখ বন্ধ করেই সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ের শরীরের কম্পন টের পেল। মায়ের চোখে মুখের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় বলল, কোলে চড়েছিস কেন? আমি যদি কিছু করে দিই তাহলে কাঁদবি? মায়া তীব্র লজ্জায় মুহূর্তেই হৃদের হাতের মধ্যে দিয়ে গলা জড়িয়ে ধরে মুখ ডুবালো। হৃদ মায়ের লজ্জা আঁচ করতে পেরেই বলল, আমি নেগেটিভ ফিল করছি হৃদ। বলতে বলতে হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এর মধ্যেই আরাফ খান কোত্থেকে বাগড়া দিয়ে খাঁক ছেড়ে হৃদ হৃদ বলে ডাকতে ডাকতে এদিকেই এগিয়ে আসতে লাগলো। আরাফ খানের ডাকে হুঁশ ফিরে মায়ার। অস্থিরের ন্যায় তাড়াহুড়ো করে হৃদের কোল থেকে নেমে পালাতে চাইলে হৃদ মায়ার বাহু টেনে ক্ষিপ্ত মেজাজে বলল, কোথাও যাবা না, আমার মন ভরেনি, কাছে আসো। আবারও একইভাবে আরাফ খানের খাঁক ছাড়া ডাকে মায়া ভয়ে উত্তেজিত হয়ে ছটফটিয়ে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে অস্থির হয়ে বলল, প্লিজ ছাড়ুন, দাদাভাই এদিকেই আসছে। আসুক প্লিজ। না। আরাফ খানকে নিকটে আসতে দেখে মায়া ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে অন্য পথে দৌড়ালো।
হৃদের তখনকার মায়ের খোপার ফুল ছিঁড়ে দেওয়ায় মায়ের হাঁটু সমান চুলগুলো দৌড়ের তালে দোল খেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে পিছন থেকে মায়ের দৌড়ে চলে যাওয়া দেখল। বউটা তার ঝড়ের গতিতে এসে হৃদকে এলোমেলো করে দিয়ে আবারও হাওয়ার বেগে পালিয়ে গেল। হৃদের ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো যখন আরাব খান ডাকতে ডাকতে হৃদের নিকট এসে উপস্থিত হলো। আরাব খান কিছু বলবে তার আগেই হৃদ রাগে কটমট করে বলল, তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই, আই জাস্ট হেড দ্যাট। আরাব খান হৃদের খোঁজে এগিয়ে এসেছিলেন রাদিফের সম্পর্কে জিজ্ঞেস করতে, রাদিফের উপর কারা হামলা করেছিল সেটা জানতে। আসিফ বলেছিল হৃদ গেটের সামনে গাড়িতে বসা, সেজন্য তিনি এগিয়ে এসেছিলেন এই দিকটায়। হৃদকেও খুঁজে পেলেন, কিন্তু হৃদ ওনার টাইমিং সেন্স নিয়ে কথা বলার মানেটা তিনি বুঝলেন না। সেজন্য তিনি অবুঝ গলায় হৃদকে শুধিয়ে জানতে চাইল, আমার টাইমিং সেন্স খারাপ মানে কি করেছি আমি? হৃদ দাঁত পিষে বলল, অনেক কিছুই করেছ, আমার পার্সোনাল মোমেন্টে বাগড়া দিয়েছ। ইউ ডিস্টার্ব মি দাদা ভাই। হৃদের কথাই কেমন বেকুব বনে গেল আরাব খান। তার পর মুহূর্তেই নাক মুখ কুচকালো। উনি হৃদের পার্সোনাল মোমেন্টে কিভাবে ঢুকলো? হৃদ এমনভাবে বলছে যেন হৃদ তার বউয়ের সাথে ছিল আর তিনি এসে তাদের রোম্যান্সের মধ্যে ঢুকে পড়েছেন। আরাব খান অনেকটা ব্যঙ্গ করে হৃদকে খোঁচা মেরে বলল, তোর আবার পার্সোনাল মোমেন্ট? এমনভাবে বলছিস যেন বউয়ের সাথে ছিলে এতক্ষণ। হ্যাঁ। হৃদের সোজাসাপটা কথাই তিনি আবারও বিশ্বাস করলেন না হৃদকে, বরং ভ্রু উঁচু করে বলল, কি হ্যাঁ, আমারে মুরগি বানাস? না। তাহলে তোর বউ কোত্থেকে আসবে? হৃদ পাল্টা প্রশ্ন করে বলল, তোমার বউ কোত্থেকে আসলো? আমি তো বিয়ে করেছি। তাহলে আমিও করেছি। হৃদের কথায় যেন আরাব খান বেশ মজা পেল। মুখের কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে হৃদকে খোঁচা মেরে গর্ব করে বলল, তোর কি মনে হয় তুই আমাকে এত সহজেই মুরগি বানাতে পারবি? পারবি না তো। আমার চুল কিন্তু এমনি এমনি পাকে নাই, বুঝলি? বেশ কটূক্তি করতে করতে পাকিয়েছি। আরাব খানের গর্বিত গলার কথায় হৃদ কপাল কুঁচকে ওনার মুখের দিকে তাকিয়ে দুই হাত পকেটে গুজে স্টাইল করে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোমার বুদ্ধির লেভেল সত্যিই অসাধারণ দাদা ভাই, প্রশংসা না করলেই নয়। সেজন্য তোমাকে আমার কষ্ট করে আর মুরগি বানাতে হবে না, তুমি নিজেই মুরগ হয়ে বসে আছো। হৃদের খোঁচা মারা কথায় থতমত খেয়ে গেলেন তিনি। আরাব খান প্রতিবার হৃদকে বিরক্ত করতে মজা পায় বলে সবসময় হৃদের পথ আটকে দাঁড়ায়। হৃদও বিরক্ত হয়, এজন্য ওনার আনন্দ হওয়াটা বেশ থাকে। কিন্তু আজ তিনি হৃদকে বিরক্ত করতে গিয়ে যেন নিজেই হেনস্থা হচ্ছেন। উনি হৃদের কাছে জানতে চেয়ে বললেন, তাহলে তোর বউটা কে শুনি? এই বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর নারীটি আমার বউ। এবার সরো। হৃদের কথায় তৎক্ষণাৎ আরাব খান আহাজারি করে বলতে লাগলো, সর্বনাশ! হৃদ, তুই কি আমার বউয়ের ওপর নজর দিয়েছিস? হৃদ আরাব খানের কথায় বিরক্তিতে গলা ঝেড়ে বলল, তোমার এমন বুড়ি বউয়ের প্রতি নট ইন্টারেস্টেড দাদা ভাই, তোমার থেকে সুন্দর বউ আছে আমার। এবার সরো, বউয়ের কাছে যাব। হৃদ আরাব খানকে পাশ কাটাতে চাইলে তিনি আবারও তাড়াহুড়োই হাতের লাঠিটা উঁচিয়ে হৃদকে বাধা দিতে দিতে বলল, আরে শুন না, কই যাস? কথা তো শুনে যাবি না কি? পারবো না, সরো। আরে শুন না, এমন করিস কেন? দাদা ভাই, আমি বিরক্ত হচ্ছি। আরে বাহ, সাব্বাস, কাজের কাজ করেছিস একটা। তুই আরও বিরক্ত হ। আমি দেখি তুই বিরক্ত হোস বলেই তো আমি আসি তোর কাছে, নয়তো কি আসতাম বল? হৃদ রাগে এবার সত্যি সত্যি আরাব খানের পাশ কাটিয়ে চলে গেল। আরাব খান হাসতে হাসতে হৃদের চলে যাওয়া দেখল আর ভাবল, কিছুক্ষণ আগে তিনি বুক ব্যথার কত নাটক করলেন। আয়নকে নিজের কাছে আটকে রাখলেন, হেনা খানকে ব্যস্ত রাখলেন। মূলত তিনি সবার প্রথমে জানতে পেরেছিলেন রাদীপ ঝামেলায় পড়েছে। বিষয়টা হেনা খানের কানে যাওয়ার আগেই তিনি এত নাটক করলেন যাতে হেনা খান ওনাকে নিয়ে ব্যস্ত থাকে। উনি আসিফকে দিয়ে হৃদকে খবর পাঠিয়েছিলেন রাদীফের ওপর হামলা হওয়ার বিষয়ে। হৃদ নিজের ভাইকে বাঁচিয়ে নেবে সেটা উনি জানতেন, হয়েছিলও তাই। তবে ওনার বউ আর মেয়েদের চিল্লাচিল্লিতে যেন বিয়েবাড়ির আনন্দ নষ্ট না হয়, সেই জন্য তিনি কৌশলে বুক ব্যথার নাটকটা করলেন। কিন্তু হৃদকে বিরক্ত করতে ওনার বরাবরই আনন্দ লাগে, মজা পান। বাড়িতে ওনার কথায় হৃদ ছাড়া কেউ বিরক্ত হয় না বলে তিনি বারবার হৃদের কাছে আসেন। কিন্তু তিনি এবার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন হৃদ কেমন বউ বউ করছে কথায় কথায়। আসলেই কি হৃদের বউ আছে, নাকি হৃদ মিথ্যে বলে বেড়াচ্ছে বিষয়টা বুঝতে পারছেন না তিনি। হৃদ মিথ্যে বলে না সেটা তিনি জানেন, কিন্তু হৃদের মতো ঠেটা মানুষ গোপনে বিয়ে করেছে সেটাও বিশ্বাস হচ্ছে না ওনার। উনি কি শশীকে একবার জিজ্ঞেস করে দেখবেন আসলে দুজনের বিয়ে হয়েছে কিনা? আজ বাতাসের তোরে শুধু প্রেমময় গন্ধটা ভাসল, দৃষ্টিতে দৃষ্টি মিলল। হৃদ ধূপধাপ পায়ে ছাদে উঠতে উঠতে নীরব চোখ ঘুরিয়ে মায়ের সন্ধান করল। এত ভিড়ের মানুষের মাঝে মায়েকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকাল। সে ফ্রেশ হয়ে এসেছে মাত্রই।
তবে গায়ের পোশাকটা পাল্টায়নি। বউটা চলে গেলে সেও চলে যাবে নিজের বাসায়, এখানে থাকবে না। হৃদ কপাল কুচকে ছাদের এক কোনায় সফট ড্রিঙ্কসের এরিয়াতে গিয়ে দাঁড়ালো। ওয়েটারের থেকে লেমন জুসের গ্লাসটা হাতে নিয়ে আবারও চারিদিকে অনুসন্ধানের চোখ ঘুরালো গ্লাসে চুমুক দিতে দিতে। হৃদের অপেক্ষার প্রহর কাটিয়ে মায়াকে দেখা গেল কয়েক মিনিট পরেই ছাদে সিঁড়ি বেয়ে শ্রেয়ার সাথে ওপরে উঠছে। হৃদের খুলে দেওয়া তখনকার চুলগুলোতে মায়া আবারও খোপা করে সেখানে টকটকে লাল গোলাপ গুজেছে। 2 হাতে গাঁদা ফুলের মালাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে। হৃদ বুঝল বউ তার আবারও পরিপাটি হয়ে এসেছে। হৃদের নিভে যাওয়া খিদাটা আবারও জাগলো বউকে কাছে পাওয়ার। হাতের লেমন জুসের গ্লাসটাই চুমুক দিতে দিতে মায়ের দিকে কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া শ্রেয়ার পেছন পেছন স্টেজের দিকে হাঁটতে হাঁটতে ঘাড় বেঁকে হৃদের দিকে তাকাতেই মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। লজ্জায় মাথা নুয়ে পড়ল। তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে। উফ, কি লজ্জা! লজ্জায় আড়ষ্ট হওয়া মায়া নিজের শাড়ির আঁচলে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে শ্রেয়ার পেছনে হেঁটে আবারও ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। পুনরায় হৃদের শান্ত চোখে চোখ মিলে যাওয়াতে মায়া আবারও একই কাজ করল। এবার মায়া সরাসরি তাকালো না, বারবার হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে বরং মায়া আর চোখে হৃদকে দেখে হাঁটতে লাগলো। হঠাৎই আকস্মিক ধাক্কা খায় শ্রেয়ার পিঠের সাথে। মায়ার নাক শ্রেয়ার মাথায় ঢুকে যেতেই হকচকিয়ে নাকে হাত দিয়ে ঘষে মায়া। এতক্ষণ মায়া অন্যমনস্ক হয়ে হাঁটায় হঠাৎ শ্রেয়ার দাঁড়িয়ে যাওয়াটা লক্ষ্য করেনি ও। হৃদের সামনে এমন কাণ্ড ঘটায় মায়া লজ্জায় পড়ল। এক হাতে নাক ঘষতে ঘষতে শ্রেয়ার দিকে তাকাতেই শ্রেয়া পেছন ফিরে মায়াকে কপট গলায় বলল, কি রে বোন, দিন দুপুরে প্রতিবন্ধীর মতো ধাক্কা খাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়া মাথা নাড়িয়ে না বোঝালো ওর কোনো সমস্যা নেই। অবশ্য শ্রেয়া বুঝল না মায়ার মতিগতি, বরং স্বাভাবিকের নাই মায়ার বাহু টেনে কাঁধ জড়িয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, পিছনে হাঁটছিস কেন? চল আমার সাথে। মায়াকে নিয়ে শ্রেয়া স্টেজের এক কোনায় দাঁড়ালো। সামনে স্টেজে একদল ছেলে মেয়ে গ্রুপ ডান্স করছে। শ্রেয়া হাতে তালি দিতে দিতে হইচই করে সেই ডান্স এনজয় করছে। মায়াও হাত মেলাচ্ছে, তবে সে উৎফুল্ল নয়, বরং ভীষণ অমনোযোগী। সকল মনোযোগ এই মুহূর্তে ছাদের অপর কোনায় দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদেরও অবস্থা সেম, হাতের গ্লাসটায় চুমুক দিচ্ছে আর মায়ার দিকে সেই তখন থেকেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবারই দৃষ্টিতে দৃষ্টির মিল ঘটছে আর মায়া লজ্জা পাচ্ছে। হৃদ খুবই মনোযোগ দিয়ে মায়ের সেই লজ্জা মিশ্রিত মুখটা পরখ করছে। আয়ন সবে এসেছিল ছাদে জুয়ের খোঁজ করতে। এতক্ষণ রাদীপ আসিফের ব্যান্ডেজ করছিল। সকল ঝামেলা মিটিয়ে মাত্রই অবসর হলো। জুয়ের সাথে তার দেখা করার কথা ছিল সেই সন্ধ্যের দিকে, অথচ এখন রাত 9টা বাজতে চলল, এখনও সে দেখা করতে পারেনি। এর মাঝে আয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারের সাথে কথা বলতে, যাওয়ার গাড়িগুলো বের করতে। হয়তো এখন চলে যাবে তারা। যাওয়ার আগে জুয়ের সাথে একটু দেখা করা দরকার আয়নের। আয়ন কপালের এক পাশ চুলকে জুয়ের খোঁজ করতে গিয়ে দেখল সেজুতির পাশে জুই দাঁড়িয়ে ডান্স এনজয় করছে। আয়ন সেদিকে এগোতে গিয়েও এগোলো না। আশেপাশে মানুষের ভিড় বেশি। এই মুহূর্তে জুইকে ডেকে দেখা করার বিষয়টা ভালো দেখবে না বলে আয়ন মত বদলালো। ফিরে আসতে চেয়ে চোখ পড়ল মায়ার দিকে। আয়ন হালকা কপাল কুচকালো। মায়ের মতিগতি বোঝার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল মায়াকে। দেখা গেল মায়া অকারণে বারবার লজ্জায় সিটিয়ে যাচ্ছে, আবার মিটমিট করে হেসে কোনায় তাকাচ্ছে। আয়ন মায়ের লজ্জা আর মিটমিট হাসির সুর ধরে চট করে বুঝে গেল আজ প্রকৃতিতে প্রেমের লক্ষণ। কিন্তু মায়ের এত প্রেম আর ভালোবাসাটা কার সাথে? হৃদ কি জানে তার বউ প্রেমে পড়েছে অন্য কারো? যদি জানে তাহলে তাণ্ডব তো আজ একটা এখানে হয়ে যাবে নিশ্চিত। আয়ন মায়ের দৃষ্টি অনুসরণ করল। কে জানের মায়া দয়া ছেড়ে হৃদ খানের বউয়ের দিকে নজর দিল সেটা দেখতে চাইল। তারপর চট করে ঘাড় ঘুরিয়ে মায়ের দৃষ্টি অনুযায়ী ছাদের কোনায় তাকাতেই দেখল হৃদ দাঁড়িয়ে লেমন জুসের গ্লাসটা নিয়ে। আয়ন মুহূর্তেই হেসে ফেলল। আগুন 2 দিক থেকেই লেগেছে তাহলে। সে এবার একটু কেরোসিন ঢেলে আগুনটা না হয় আরও একটু বাড়িয়ে দিল। আয়ন স্টেজের দিকে না গিয়ে উল্টো পথে হৃদের কাছে গেল। হৃদের পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে হেয়ালি করে বলল, কি রে ভাই, যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে বউকে চোখ দিয়েই প্রেগনেন্ট করে ফেলবি। কোনো জোর দিস কেন? চোখ সরা। হৃদ অনেকটা বিরক্তি নিয়ে আয়নের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ ঘোরালো মায়ের উপর। আয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে সেও মায়াকে দেখল। পুনরায় হৃদের দিকে তাকালো। কিছু একটা ভাবতেই আয়নের মনে একটা প্রশ্ন জাগলো। মায়া কি হৃদের ব্যাপারে সব জেনে গেছে? কিন্তু কিভাবে? হৃদ কি সব বলে দিয়েছে? ভাবনাটা আয়নের মাথায় আসতেই চট করে হৃদকে প্রশ্ন করে জানতে চেয়ে বলল, মায়া কি তোদের সম্পর্কের কথা জেনে গেছে হৃদ? হৃদ মায়ের দিকে দৃষ্টি স্থির রেখে অন্যমনা গলায় বলল, বুঝতে পারছি না তো, তবে মতিগতি তো তাই বলছে। কিছু বলেনি মায়া? না।
তুই জানতে চেয়েছিলি? না। তাহলে? কিছু না। মায়া কি কিছু না জানিয়ে তোর সাথে প্রেম করছে? হৃদ তৎক্ষণাৎ আয়নকে উত্তর না দিয়ে চট করে আয়নের মুখের দিকে তাকালো। ওরা প্রেম করছে মানে? হৃদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে আয়নকে বলল, আমরা প্রেম করছি। হৃদের কথায় আয়ন স্বতঃস্ফূর্তির সাথে বলল, হ্যাঁ, তোদের দুজনের মতিগতি তো তাই বলছে। এই মুহূর্তে তোদের দুজনকে যে কেউ দেখলে বলে দেবে তোদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলছে। হৃদ সামনে ঘুরে মায়ের দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আয়ন হৃদের দিকে তাকিয়ে একটা ভ্রু উঁচু করে বলল, কি? তোরা কি সত্যি রিলেশনে আছিস হৃদ? আমি বলতে পারছি না, সব ম্যাডামে জানে। ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর সে আমার সাথে রিলেশনে আছে কিনা। হৃদের ঘুরপ্যাচের কথাই আয়ন বুঝতে পারল হৃদ এখনও নিজের সম্পর্কে মায়াকে কিছুই বলেনি। কিন্তু মায়ের হৃদের প্রতি হঠাৎ এই আকর্ষণের কারণটা যদি না চিনে হৃদকে, নাকি মায়া জানে হৃদের সম্পর্কে, শুধু হৃদ বুঝতে পারছে না মায়া হৃদকে চিনতে পেরেছে কিনা। আচ্ছা, হৃদ যদি জানে মায়া তার স্বামীকে চিনতে পেরেছে, তাহলে হৃদ কি করবে? ওইদিকে শশীকে নিয়েও হৃদের পরিবারে বিয়ের কথা হচ্ছে। আয়ন সেটা নিচে থেকে শুনে আসলো এইমাত্রই। ফাহাদের বিয়েটা শেষ হয়ে গেলেই হৃদ আর শশীর বিয়েতে হাত দেবেন হেনা খান। তাহলে মায়ের কি হবে? আয়নের মনে একটা প্রশ্ন জাগলে সে কৌতূহলে হৃদকে প্রশ্ন করে বলল, যদি জানিস মায়া তোকে চিনতে পেরেছে তাহলে কি করবি? সংসার করব। মানে তুই সংসার করবি? হ্যাঁ। যদি মায়া না মানে, তোর সাথে সম্পর্ক ভাঙতে চায়, তাহলে যেতে দিবি? রাতের শেষ প্রহরে ঘড়ির কাঁটা ভোর 4টার দিকে। ধরণীতে আজান পড়তে আর অল্প সময় বাকি। মাত্রই মুক্তার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুলো গাদাগাদি করে। আজ বিয়ে বলে কথা, তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই। আরিফ সহ তার বাবা চাচা সবাই মিলে বিয়ে বাড়ির খাবার দিকটা সামলাচ্ছে। গরু জবাই থেকে শুরু করে বাবুর্চির কাজের পরিদর্শন করছে এক একজন। বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্য। রুম অল্প সংখ্যক হওয়ায় মানুষের ভিড় বেশি। প্রত্যেকটা রুমেই মেহমানরা গাদাগাদি করে শুয়ে আছে। মায়া আর জুয়ের রুমেও ওদের দুজন ছাড়া আরও 5 জন সদস্যের উপস্থিতি রয়েছে। বাকি 5 জন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড। 7 সদস্যের মেয়েরা এলোমেলোভাবে রুমের খাটে আর নিচে জায়গা করে শুল। মায়ার জায়গা হলো নিচে। জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করল না, বরং অনেকটা অভিমান নিয়েই ফোনে কথা না বলে শুয়ে পড়েছে খাটের এক পাশে। আজ জুয়ের ফোনে কথা না বলার কারণটা হলো রাদীপ বিয়ে বাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে দেখা করেনি। সেজন্য জুই অভিমানে অভিযোগ তুলে ফোনালাপ না করেই ঘুমিয়ে পড়েছে। মায়া মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো। ড্রিম লাইটের আলোয় বান্ধবীদের রুমে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকতে দেখল। মায়া মাথায় তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গেল। রুমের নিচে শোয়ার জায়গা করাই মায়ের অন্ধকারে হাঁটতে একটু অসুবিধা হলেও বটে। মায়ের সাথে নিচে সুমি আর মাইশা শুয়ে আছে। বাকি 4 জন আড়াআড়িভাবে জুয়ের সাথে খাটে গাদাগাদি করে ঘুমিয়ে আছে। মায়া ড্রেসিং টেবিলের ওপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটাও হাতে নিল চার্জ থেকে খুলে। মাথার পেঁচিয়ে রাখার তোয়ালেটা খুলতে খুলতে আবছা অন্ধকারে হাঁটল রুমের বারান্দার দিকে। তোয়ালেটা বারান্দার একপাশে মেলে দিয়েই ভেজা চুল পিঠে ছড়িয়ে ফোন নিয়ে বসলো বেতের মোড়ায়। ফোনের ডায়াল নাম্বারে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপিং করে কল মিলিয়ে কানে ধরল। ভোর 4টার দিকে হৃদ মায়ের কল রিসিভ করবে কিনা না জেনেই কল দিল মায়া। তবে মায়ের বিশ্বাস আজ মায়ের কলটা রিসিভ হবে। আজ হৃদ মায়ের প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না। মায়া জানে এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে আছে, কিন্তু মায়ের ভেতরকার অস্থির ছটফটে সে ঘুমাতে পারছে না বলেই হৃদকে কল দিয়ে বসল। যবে থেকে মায়া বুঝতে পেরেছিল হৃদ মায়ের নিখোঁজ স্বামী হয়, তখন থেকে মায়া ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে। এমন না মায়া হৃদকে বলে দেবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী স্বরূপ। মায়া এমন কিছুই করবে না। হৃদকে ভুলেও জানতে দেবে না যে মায়া সবটা জেনে গেছে। বরং মায়া সেই আগের মতোই অজানা অচেনা একজন হয়ে থাকবে আর হৃদকে জ্বালাবে। এই লোক মায়াকে কম হেনস্থা করেনি। সব জেনে শুনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল। মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এবার মায়াও হৃদকে হেনস্থা করবে, তবে অন্যভাবে। হৃদ মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত, আর মায়া হৃদকে মানসিক কষ্ট দেবে। এই লোকের কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলে মায়ার নামও মায়া না। এই লোকের জন্য মায়া কি না করলো। শেষ পর্যন্ত সে স্বামী খুঁজতে গিয়ে এই লোকের পায়ে পড়ল, অথচ মায়ের স্বামী সে নিজেই ছিল। মায়ের অস্থির ছটফট দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এবার মায়াও ছেড়ে দেবে না, সহজে ধরা দেবে না এই লোককে। মায়া কিছুই জানে না, অজানা হওয়ার ভান ধরে এই লোকের কলিজা ছিঁড়ে খাবে। পরকীয়ার প্রস্তাব দেয় না মায়াকে। ঠিক আছে,
মায়াও এই লোককে বোঝাবে যে পরকীয়া কাকে বলে। মায়া বেতের মোড়ায় পা ঝুলিয়ে বসল। পা দোলাতে দোলাতে পরপর হৃদকে কল দিল। প্রথম কলটা রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই রিসিভ হলো। মায়া কিছু বলার আগেই ওপাশ থেকে একটা মিষ্টি স্বরের মেয়ের সালাম ভেসে আসলো। মায়ের বুকটা মুহূর্তেই ধুক করে উঠল। হৃদের ফোনে মেয়েলি কণ্ঠ শুনে থমকে বসল। অজানা ভয়ে বুক ভারী হলো। উৎফুল্লতায় দোলানো পাগুলোও থেমে গেল। কান খাড়া হলো, দৃষ্টি কুঁচকে আসলো। মায়ের নিশ্চুপতা বুঝে ফোনের ওপাশ থেকে আবারও মিষ্টি স্বরে ভেসে আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মায়ের কুচকানো ভ্রু সোজা হলো। এত রাতে হৃদের ফোন কার কাছে হতে পারে ভেবেই তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করে বলল, আপনি কে? আমি শশী। আপনি কে মিস? শশীর পরিচয় পেয়ে মায়ের বুক ভারী হলো। অজানা কষ্টে কণ্ঠে কথা আটকে আসলো। ঠোঁট কাঁপলো কান্নায়। শশীর সাথে হৃদের সম্পর্কের কথা মায়া আগেও অনেকবার শুনেছিল, কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এই বিষয়ে। কারণ মায়া তখন জানত না হৃদ খান মায়ের নিখোঁজ স্বামী হয় সেইটা। মায়ের আজ খানবাড়িতে যাওয়া অবধি সে চাইতো হৃদের সাথে শশীর যেন বিয়ে হয়, কিন্তু এখন সেই একই চিন্তা করতে গেলে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় মনে হয়। মায়া এখন আর তেমন কিছুই চায় না। মায়া নিজের স্বামীকে না দেখে এতটাই ভালোবেসেছিল যে সামনে হৃদ খান হোক আর যেই হোক না কেন, মায়া সাদরে নিজের স্বামী হিসেবে সেই মানুষটাকে গ্রহণ করত। কিন্তু তাই বলে মায়া কখনো দুশ্চরিত্রের মানুষকে স্বামী হিসেবে মানবে না কখনোই। এখন ভোর 4টার দিকে। এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশীও হৃদের সাথে আছে। দুজন একত্রে কি করছে? আচ্ছা, দুজন কি একই রুমে? দুজনের সম্পর্ক কি এতটাই ডিপ হয়ে গেছে? মায়া কি দুজনের সম্পর্কের মাঝে চলে আসলো? মায়ের ধ্যান আবারও ভাঙল শশীর মিষ্টি স্বরের কথায়। শশী সেই আগের ন্যায় মায়ের উদ্দেশ্যে বলল, হ্যালো মিস, শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু। কাকে চাই আপনার? উনি কোথায়? শশী সন্দিহা গলায় জিজ্ঞেস করে। উনি কে? ফোনটা যার সে কোথায়? জি সে রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে আপু? হ্যাঁ, কিন্তু আপনি কে? ফোনের নামটা সেভ আছে আপু, সেখান থেকে দেখে নিন। ফোনে বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ করা, কিন্তু হৃদ খানের তো বিয়ে হয়নি। আমি তার ফিয়ন্সি। তাহলে আপনি কে? আপনি ফিয়ন্সে? হ্যাঁ, কিন্তু আপনি? টুক করে মায়ের কলটা কেটে গেল। শশীর বাকি কথাগুলো শোনার আগেই মায়া কল কেটে দিয়েছে। শশী সত্যি বলেছে, মায়া জানে হৃদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে। তখন মায়ের এত গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথাটা শুনতে। হাহাকার করে জ্বলছে মায়ের মন। মায়ের হঠাৎ করেই যেন কিছুই ভালো লাগছে না। অসহ্য তেতোই মন ভরে উঠল। হাতের ফোনটা ঠাস করে ফেলল পাশের চেয়ারটায়। মাথা ঝুঁকে দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে ফুপিয়ে উঠল। আর তাতে মায়ের ভেজা চুল পিঠ গুলিয়ে পড়ল ফ্লোরে। চুলের সিক্ত পানিতে ফ্লোর স্যাঁতসেঁতে ভেজা হলেও মায়ের সেদিকে লক্ষ্য নেই। নিজেকে শুধু তৃতীয় পক্ষ মনে হলো। দুটো মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এমন যার কোনো মূল্য নেই। একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়, যাকে মানুষ তুচ্ছ মনে করে, দিন শেষে উপড়ে ফেলে দেয় অপ্রয়োজনীয় জিনিসের মতো। মায়ের নিজেকে শুধু তাই মনে হলো হৃদ আর শশীর সম্পর্কে। হবেই না বা কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোন থাকা মানে দুজন এই রাত পর্যন্ত একত্রে আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? হৃদ খান কি দুই নৌকায় পা দেওয়া মানুষ? বউ রাখবে, আবার গার্লফ্রেন্ডও চালাবে? মায়া তো স্বেচ্ছায় হৃদ খানের মতো মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ার ভাগ্য মায়াকে বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? হৃদ খান যদি শশীকে বিয়ে করতে চায় তাহলে মায়ের কোনো ক্ষমতা নেই সেটা ঠেকানোর। তাছাড়া দেখা গেল হৃদ খানের সঙ্গে শশীর মতো পারফেক্ট কাউকেই মানায়। শশী পড়াশোনায় ওয়েল এডুকেটেড, দেখতেও মায়ের থেকে উঁচু, লম্বা আর সুন্দর। হৃদের হাইটের সাথে যায়। সবচেয়ে বড় কথা, মায়া মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মেয়ে। শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। হৃদ খানের বংশ স্ট্যাটাসের সাথে শশীর মতো কাউকে মানায়, মায়াকে নয়। মায়া শুধু শুধু অমন মরিচিকার পেছনে ছুটে নিজের আত্মসম্মান হারাচ্ছে। মায়াকে কখনোই হৃদ খানের বড়লোকি পরিবার মেনে নেবে না। তারা শশীকেই হৃদের বউ হিসেবে খানবাড়িতে চায়। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এর বেশি কিচ্ছু নয়। যতই হৃদ খান মায়ের প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যে নয়। এই সম্পর্কের কথা সবাই জানে, এমনকি হৃদ নিজেও কখনো অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্কটা নিয়ে। এমনটা তো হতেই পারে,
হৃদ মায়াকে বউ হিসেবে চেনার পরেও মায়ের প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে। সে আসলে দুই নারীতে আসক্ত। এখন মায়ের উচিত না হৃদ খানের থেকে নিজেকে দূরে রাখা? অবশ্যই উচিত। যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায়, সেই লোক আর যাই হোক না কেন, সে মায়ের স্বামী হতে পারে না? মায়ের জীবনে সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়া নিজের জান দেবে, তারপরও মান দেবে না। সে এই হৃদ খানকে কখনো গ্রহণ করবে না। যদি শশীর সাথে হৃদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়ে বাড়িতে এত হইচইয়ের মধ্যেও মায়া চুপচাপ। বিয়েতে মায়ের মধ্যে খুব বেশি উৎফুল্লতা দেখা না গেলেও একদম নীরবতা দেখা যায়নি। সবার মতো করেই বোনের বিয়েতে সাজগোজ করলো। সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে, জুয়ো সেম তাই পরলো। মায়া মাথায় হিজাব করতে গিয়েও করলো না হৃদের কথা মনে করে। হৃদের তো শশীর সাথে সম্পর্ক আছে, তাহলে মায়া কেন হৃদের কথা মেনে হিজাব পরবে? পরবে না। মায়া অনেকটা জেদ ধরেই হিজাব পরলো না, বরং বিয়ের গেটে বরের সাথে হৃদকে না দেখতে পেয়ে আরও হতাশ হলো। মায়া প্রথম থেকেই জানতো হৃদ বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে কখনোই আসবে না, তাই হলো। কিন্তু তারপরেও মায়ের অবুঝ মন হৃদের অনুপস্থিতিতে আরও বিষিয়ে গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রী ফাহাদের সঙ্গে সকলেই উপস্থিত ছিল, এমনকি আয়ন রাদীপ এই দুইজনও ছিল। তাহলে সবার সাথে হৃদ আসলে কি এমন হতো? এই হৃদের জন্য আসিফও কোথাও যেতে পারে না, নিজেও যায় না, আবার আসিফকেও যেতে দেয় না। মন খারাপে মায়া বউ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসল, যাবে না বলে। মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করল। সামনে মায়ার বিয়ে, এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়াটা দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করলেন। কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যেতে নারাজ বলে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি। নাদিম অবশ্য মায়ের যাওয়া নিয়ে তেমন কোনো আপত্তি জানায়নি, বরং সে নিজে থেকেই মায়া যাওয়া নিয়ে আরিফকে অনুরোধ করে জানায়, মায়ের ছোট মানুষ, বড় বোনের বিয়ের আনন্দ যেন মাটি না হয়, সেজন্য মায়াকে বরযাত্রীদের সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবারের মায়ের বোনের শ্বশুরবাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই, এটাও এনশিওর করল। মায়ের মন খারাপের উদাসীনতা আকাশসম হলো যখন দেখল মায়ের পাশের সিটে শশী বসে আছে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসিভাবে ভদ্রতা দেখিয়ে মায়ের সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে। মায়ের মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে হতেই পারে না। কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে যথেষ্ট ভদ্র। এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে, সেটা কিভাবে যেন শশী বুঝতে পেরে মায়াকে হাসানোর চেষ্টা করছে। অথচ মায়া শশীকে কিভাবে বলবে সে আসলে শশীর জন্যই মন খারাপ করে বসে আছে। মায়ের নিজেকে খুব ছোট মনে হলো। কষ্টে বুক ভারী করে তাকালো কোলের ওপর শশীর ফর্সা হাতটার দিকে। কি সুন্দর ঝলমল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাতের তুলনা করল। মায়ের হাতটা হলদে ফর্সা বলে মায়ের মন কেমন অসন্তুষ্ট হলো। শশীর মতো সাদা ফর্সা হলেই তো মায়া শশীর বরাবর হতে পারত। মন খারাপে সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরে শশীকে এড়াতে জুয়ের কাঁধে মাথা ফেলেছিল, কিন্তু শশী মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে জুয়ের কাঁধ থেকে মায়ের মাথাটা নিজের কাঁধে নিল, যাতে জুয়ের কষ্ট না হয়। শশীর এত ভালো আচরণে মায়া সত্যি সত্যিই কেঁদে ফেলল। ঘুমের মধ্যে ফুপানোর শব্দে শশী তাড়াহুড়োই মায়ের কাঁধ চেপে মুখ তুলে জিজ্ঞেস করতে লাগলো, মায়ের কি হয়েছে, কেন কান্না করছে সে? মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ের কান্নার বেগ আরও বাড়ল। মায়া কিভাবে বোঝাবে শশীকে যে ওকে দেখেই তো মায়ের কান্না পাচ্ছে। রাত 9টা পেরিয়ে 10টার ঘরে। ফাহাদদের 3তলা বাড়িটি মেহমান দিয়ে ঠাসা। বাড়ির বড়রা নিচতলায় মেহমানদের খাবার তদারকিতে ব্যস্ত। মুক্তাকে বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায়। মায়া জুই এতক্ষণ মুক্তার সাথেই ছিল, কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন ভাবিরা। সেজন্য মায়া আর জুই সেজুতির সঙ্গে দোতলার ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। মায়া মন খারাপে জুইয়ের পাশে চেপে বসে আছে। ফাহাদদের বাসায় এসেও মায়ের অবুঝ মন হৃদের খোঁজ করছিল, কিন্তু আয়নের কাছে জানতে পারল হৃদ বিয়ে বাড়িতে আসেনি, তার এইসব পছন্দ না। মায়া যে ফাহাদদের বাড়িতে আসলো, তারপরেও তাকে একটাবার দেখতে আসলো না হৃদ। আসলে মায়া ঠিকই ভাবে হৃদ খান মায়াকে পছন্দই করে না। মায়ের মন খারাপের মধ্যেই সে যদি ট্রুথ আর ডেয়ার খেলার আয়োজন করে বসল। সোফার টেবিলের ওপর বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসল। মায়া অবশ্য খেলতে চাইল না, কিন্তু সেজুতির মুখের ওপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসল। খেলায় মায়া, সেজুতি, জুই, শ্রেয়া আর সেজুতির কয়েকজন কাজিন বোন ছিল। একত্রে খেলা যখন জমে উঠল, তখন মায়াও নিজের মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল। উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে একজনকে ট্রুথ আর ডেয়ার দিল। সে
শেষবার যখন জুই বোতল ঘোরালো তখনই দোতলার ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ, রাদিফ, আয়ন। মেয়েদের খেলার হইচইয়ের মাঝে সবাই প্রথমে ছেলে তিনজনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতল ঘুরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়ল তখনই মায়ের দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ মায়ের প্রফুল্লতার মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। মায়ের হৃদের তীক্ষ্ণ নজরে হঠাৎই গাল ফুলালো। সেজুতি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দেবে তখনই বাধা দিল মায়া। সেজুতি মায়াকে বাধা দিতে দেখে আপত্তি জানিয়ে বলল, আরে বোতলটা তো কারো দিকে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটার দিকে অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক আর চোখে তাকিয়ে সেজুতিকে আঙুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ের টার্ন আপু, বোতল যার দিকে ঘুরেছে এখন সে উত্তর দিবে আপু। মায়ের কথাই সবাই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে আয়ন রাদীপের মাঝে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল। সে যদি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি? হৃদ ভাই কি আমাদের সাথে খেলছে নাকি যে বোতল ঘুরলেই হলো? তুমি ছাড়ো এসব, আমি আবার নতুন করে বোতল ঘোরাচ্ছি। মায়া জেদি গলায় সেজুতিকে বলল, উনি উত্তর দেবে আপু। সেজুতি কিছু বলার আগেই শ্রেয়া মায়ার হাত চেপে বাধা দিয়ে বলতে চাইল, মায়া তুই হৃদ ভাইকে এসবের মধ্যে টানিস না বোন, হৃদ ভাই যে রাগী মানুষ, তোকে। শ্রেয়ার কথার মাঝেই মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়ের প্রশ্ন করার ধরনে প্রশ্ন কম, হৃদ থেকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার। উপস্থিত সবাই কেমন বিস্ময়ে মায়ের সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবেই নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দেবে মায়াকে, অথচ মায়ের এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পরও পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে। মায়া তখনও অস্থির নেই উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলে 6 সেকেন্ডের মাথায় নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ের অদ্ভুত প্রশ্নের উত্তরটা দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কোন বাড়ি? নিজের বাড়ি। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছেন? হ্যাঁ। সত্যি? আহা কি প্রেম। আয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর হৃদ জট করে আয়নের কথাটা শুনে ভ্রু কুচকে তাকালো আয়নের দিকে। আয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গাজালাভাবে হাসল। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘোরালো মায়ার দিকে। মায়া কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতো করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে। দেখে হতভম্ব হয়ে এক একজন হা হয়ে গেল। একবার মায়ের দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদের জীবনে সে কাউকে কৈফিয়ত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়ত নেওয়ার মতো করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তরও দিচ্ছে। এর মাঝে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতো করে মিনমিন গলায় বলল, কাল রাতে ফোন করেছিল আপনার? আসিফের কাছে। মিথ্যা। মায়া আর কিছু বলবে পাশ থেকে আয়ন ফুরন কেটে মায়াকে শুধরিয়ে বলল, হৃদের ফোনটা আমার কাছে ছিল, আসিফ দিয়েছিল, আমি শশীকে দিয়েছিলাম রাখতে। হৃদকে ঘিরে মায়ের সকল ভুলগুলো মুহূর্তেই ঝরঝর করে ভাঙা কাচের ন্যায় ভেঙে গেল। মায়ের সারাদিনের মন খারাপের মুহূর্তগুলো শেষ হয়ে গেল। উজ্জ্বল আলোর ন্যায় চকচক করে উঠল মায়ের মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ার মুহূর্তে লাজুকতায় চট করে হেসে ফেলল মায়া। হৃদ দেখল মায়ের মুহূর্তেই পরিবর্তন হওয়া মুখটা। কিছু একটা আঁচো করে ফেলল সে। মায়া লাজুকতায় সিটিয়ে ফের হৃদের দিকে কিছু বলবে, পাশ থেকে শ্রেয়া বিস্ময়ে টেবিলের নিচ থেকে মায়ের হাত চেপে বাধা দিয়ে বলল, বোন এবার থাম, আর আগাস না প্লিজ। হৃদ ভাইরে তুই ট্রুথ অর ডেয়ার নিতে পর্যন্ত দিলি না, তার আগেই গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করে দিলি। আরে ভাই ট্রুথ নিলেও তো মানুষরে একটার বেশি প্রশ্ন করা যায় না, আর তুই আসামির মতন জেরা শুরু করে দিছিস ভাইয়ার সাথে। বোন তুই একটু থাম, নয়তো আমার ভাই রাইগা যাইব। মায়া সত্যি সত্যিই থেমে যায় আশেপাশে সবার হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদ মায়াকে লক্ষ্য করছিল সেটা বুঝতে পেরেই মায়া আরও লজ্জায় সিটিয়ে গেল। মায়ের ধ্যান ভাঙতেই হাত বাড়িয়ে বোতলটা নিজের দিকে টানতে টানতে মিনমিন করে বলল, এবার আমি দেব। মায়ের বোতল রাউন্ডের মাঝেই হঠাৎ শশী আসলো ট্রেতে করে 3টি গ্লাসে পানি নিয়ে। আয়ন রাদিফের মতো করে হৃদকেও দেখল সেই গ্লাসে পানি তুলে পান করতে। মুহূর্তেই মায়ের মন খারাপ হয়ে যায়, অন্ধকার ছেয়ে যায়। হৃদ খালি গ্লাসটা ট্রেতে রাখতে রাখতে মায়ের অন্ধকার মুখটা পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। মায়েদের থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমে সেজুতির সাথে। বিগত কয়েকদিনের বিয়ের ঝামেলায় আজ সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, তবে ঘুমিয়েছে কিনা জানা নেই। মায়া জুয়ের পাশ থেকে উঠে বসল, ওড়নাটা চাদরের মতো জড়িয়ে মাথায় কাপড় টানল।
উদ্দেশ্য 3 তলায় উকি মারবে। মায়া শুনেছে হৃদ 3 তলায় থাকছে। মায়া সেজুদিকে দেখল শুয়ে শুয়ে ফোন চালাতে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুদিকে বলল, মায়া ওপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করেছে 3 তলায় যেতে। দুজন মিলে ছাদে একটু হাঁটাহাঁটি করে আবার চলে আসবে মায়া। সেজুদি আর নিষেধ করল না, মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া দোতলার ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম। হয়তো সবাই শুয়ে পড়েছে, এজন্য শব্দ কম পাচ্ছে মানুষের। মায়া আশেপাশের ফ্ল্যাটগুলোর দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভেতর থেকে, ধাক্কা দিলেই খুলে যাবে। এমন অবস্থায় মায়া ভয় করল 3 তলায় যেতে। আবার শ্রেয়া 3 তলায় আছে ভেবে মনে সাহস জুগিয়ে আস্তে ধীরে হেঁটে গেল ওপরে। ঠিক একইভাবে 3 তলার ফ্ল্যাটের দরজাগুলোর ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখল ড্রয়িং রুমে তেমন কেউ নেই, সবাই যার যার মতো করে শুয়ে আরাম করছে। মায়া জানে শ্রেয়া কোন রুমে শুয়ে আছে। সেজুদির সাথে যখন মায়া ওপরে এসেছিল তখন শ্রেয়া কোন রুমে শুয়েছে তা দেখেছিল। এমনকি এটাও জানে হৃদ কোন রুমটায় থাকছে। মায়া ভাবল শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উকি মারবে, লোকটাকে যদি দেখা যায় সেই আশায়। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজাটা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইল ভেতরে কে আছে। বেশ করে উকিঝুঁকি মেরেও যখন সুবিধা করতে পারল না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উকি মারতেই পেছন থেকে কেউ মায়ার মাথায় ঠুকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদের কণ্ঠে চমকে ওঠে। তৎক্ষণাৎ ধরফড়িয়ে পেছন ঘুরতেই হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ার মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবেই বাড়িটা খেয়ে মায়া পিছিয়ে যেতে চাইল, পিঠ ঠেকল দেয়ালে। হৃদ মায়ার পিঠের সঙ্গে লেগে দাঁড়ানোতে অনাকাঙ্ক্ষিত এই ধাক্কাটা লাগলো। হৃদ জানতো এমনটাই হবে, সে জেনে বুঝে মায়ের সঙ্গে লেগে দাঁড়িয়েছিল। মায়া হঠাৎ হৃদের উপস্থিতি পেতেই ভয়ে বুক ধুকপুকিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনিয়ে মিথ্যে বলল, আমি তো শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম এই রুমে শ্রেয়া আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। শ্রেয়ার বদলে আমাকে দিয়ে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জায় সিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো। গায়ের ওড়নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করল। হৃদ মায়ার লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের 2 হাত দেয়ালে ঠেকিয়ে মধ্যখানে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝছেন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না।